আমরা এমনও দেখেছি যে প্রচুর মাদ্রাসার ছাত্র যাতে এই আন্দোলনকে ভিন্ন কোনো ট্যাগ না দেওয়া যায় সেজন্য তারা কিন্তু প্রথম দিক থেকেই তাদের পোশাক পরিবর্তন করে আন্দোলনে নেমেছিল। টি শার্ট এবং ট্রাউজার পরে কিন্তু তারা আন্দোলনে নেমেছে, এগুলো আমাদের চোখে দেখা। যেই ব্যানারে এই আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা তো কওমি মাদ্রাসার ছাত্রদের দীর্ঘদিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ার ইসলাম 24.com-এর সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের সমকালীন আলাপে আমি রয়েছি কাজী ইনজামামুল হক এবং আমাদের অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। বছর ঘুরে আবারও জুলাই মাস চলে আসলো। এখন যখন আপনি পিছনে ফিরে তাকান তখন কি মনে হয় যে কোনো কিছু বাছ বিচার না করেই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন গণ অভ্যুত্থানে, কোন জিনিসটি আপনাকে বেশি আকৃষ্ট করেছিল বা কোনটি আপনাকে মডিফাই করলো যে না এই আন্দোলনে আমাদেরকে শরীক হওয়া দরকার? প্রথমেই জুলাই অভ্যুত্থানে আমি যেই দিনটায় মাদ্রাসা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল সেই দিনটার কথা স্মরণ করব। সেটা হচ্ছে 19শে জুলাই। বিশেষ করে বড় পরিসরে সেদিনই মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছিল। এর আগেও যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের নেমে আসার ঘটনা রয়েছে। বিশেষ করে 16 তারিখ যখন শেখ হাসিনার নির্দেশে 6 জনকে হত্যা করা হয়, তার ঠিক পরদিনই 17 তারিখেই মাদ্রাসা শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে প্রথম দনিয়া কলেজের শিক্ষার্থীদের সাথে মাঠে নামে এবং যাত্রাবাড়ি এলাকা তারা সারাদিন সেখানে যাত্রাবাড়ির দখল নেয়। রাজপথ ছাত্রদের দখলে ছিল, শিক্ষার্থীদের দখলে ছিল। তবে 18 তারিখ যখন হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী সাহেব বিবৃতি দিয়ে বললেন যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনের দাবি ন্যায্য এবং 6 জন ছাত্র হত্যার প্রতিবাদ জানালেন, তার ঠিক পরদিনই শুক্রবার 19 তারিখ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসে। বিশেষ করে ঢাকার যে কয়টা পয়েন্টে ম্যাসাকার হয়েছিল, গণহত্যা চালিয়েছিল খুনি হাসিনা, মোহাম্মদপুর, উত্তরা এবং বাড্ডা, পাশাপাশি ওদিক থেকে যাত্রাবাড়ি, এই এলাকাগুলোতে কিন্তু মাদ্রাসার ছাত্রদের প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছিল। এর বাইরেও আমরা দেখেছি হাটাজারি, পটিয়া, সেখান থেকে প্রচুর মাদ্রাসার ছাত্ররা নেমেছে। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার মাদ্রাসার ছাত্ররা নেমে এসছে। চট্টগ্রাম শহরের এখানে লালখানবাজার মাদ্রাসার ছাত্ররা নেমে এসছে। তো সারা দেশেই মাদ্রাসার ছাত্রদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। সিলেট থেকেও সেখানেও আমরা আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, ময়মনসিংহে দেখেছি। তো তারই ধারাবাহিকতায় আমরাও সেই মিছিলে সামিল হয়েছি এবং আমি বিশেষ করে আমার বাসা যেহেতু মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদে সেই দিন জুমা পড়েছিলাম মনে আছে। এবং জুমার পরপর আল্লাহ করিম মসজিদ থেকে নিয়ে 3 রাস্তার মোড় পর্যন্ত যে জায়গাটা, এটা আমার মনে আছে 19 তারিখের পর থেকে এটা ছাত্র জনতার আন্দোলনবিহীন অবস্থায় একটা দিনও যায় নাই। আমরা জানি যে একটা পর্যায়ে গিয়ে 23-24 তারিখের পরে আন্দোলন কিছুটা শিথিল হয়ে এসেছিল, কিন্তু তখনও মোহাম্মদপুরের এই অংশটুকু আল্লাহ করিম থেকে নিয়ে 3 রাস্তার মোড় পর্যন্ত এটা শিক্ষার্থীদের দখলে ছিল। এবং বিশেষ করে মোহাম্মদপুরের যে মাদ্রাসাগুলো, জামিয়া রহমানিয়া মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার ছাত্ররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং আমরা এমনও দেখেছি যে প্রচুর মাদ্রাসার ছাত্র যাতে এই আন্দোলনকে ভিন্ন কোনো ট্যাগ না দেওয়া যায় সেজন্য তারা কিন্তু প্রথম দিক থেকেই তাদের পোশাক পরিবর্তন করে আন্দোলনে নেমেছিল। টি শার্ট এবং ট্রাউজার পরে কিন্তু তারা আন্দোলনে নেমেছে, এগুলো আমাদের চোখে দেখা। পাশাপাশি আমি মাদ্রাসা শিক্ষার্থীদের এই আন্দোলনে উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়টা আপনি বললেন, সেই জায়গাটায় যদি বলি, যেই ব্যানারে এই আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা তো কওমি মাদ্রাসার ছাত্রদের দীর্ঘদিনের। তারা কিন্তু আপনি যদি খেয়াল করেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এই লড়াইটা তারা লড়ে যাচ্ছে। বিশেষ করে ক্ষমতায় আসার পর যখন শেখ হাসিনা মানে সর্বপ্রথম ধর্মের উপর আঘাত করলো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করতে চাইলো, তখন কিন্তু মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমেছে। এবং সেই 2011 সাল থেকে নিয়ে শুরু করে এরপর 2013 সাল, 2018 সালের শুকরানা মাহফিলকে কেন্দ্র করে আরেক দফা মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে জেল জুলুম, গুম, নির্যাতনের ঘটনা, সর্বশেষ হাসিনার আমলে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের উপর যেই ম্যাসাকার করা হয়েছে, সব কিছু মিলিয়ে দীর্ঘ একটা সময়, পুরো 16 বছরের এই সময়টাতেই কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের মাদ্রাসা পরিচয়ের কারণে এবং তারা মানে ধর্মীয় জনগোষ্ঠী যদি আমি বলি সুশীলদের ভাষায়,
সেই জায়গাটায় থাকার কারণে কিন্তু তাদের উপর যত জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে এর বিরুদ্ধে তাদের মানবাধিকারের পক্ষে একটা মানুষকেও কিন্তু একটা মূলধারার কোনো মিডিয়াকে কিন্তু সেইভাবে সত্য উচ্চারণ করতে দেখা যায় নাই। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা কিন্তু মুখে কুলু পেটে বসেছিল। তো সেই জায়গাটায় মাদ্রাসার ছাত্ররা সবসময়ই দেখেছে যে এই রাষ্ট্র আমাদের সাথে বৈষম্য করছে, অতএব এই রাষ্ট্রের মধ্যে যারা বৈষম্যের শিকার তাদের এই জুলুমের সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে, আমরাও সেই জায়গা থেকে একই জায়গা থেকে জুলুমের শিকার। অতএব রাষ্ট্রের একজন নাগরিক আমাদেরই একজন হতে পারে, সে ভিন্ন জায়গা থেকে ভিন্ন প্রতিষ্ঠান থেকে, হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু সে যখন বৈষম্যের শিকার হবে এবং তার বিরুদ্ধে যখন সে আওয়াজ তুলবে সেই আওয়াজটা আমাদেরই আওয়াজ। এবং সেই জায়গা থেকে একদম এই আন্দোলনের শুরু থেকেই মাদ্রাসার শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ ছিল। আমরা যদি দেখি যে 5 আগস্টের পরে জাতীয় নাগরিক পার্টি তা জাতীয় নাগরিক কমিটি হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনগুলো ছিল। পরবর্তীতে দেখলাম যে এটি জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল হলো, এবং আপনারা যখন এটিতে যোগদান করলেন বা কাজ শুরু করলেন তখন কি জানতেন যে এটি একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এই রাজনৈতিক দলটি ভবিষ্যতে শুধু আন্দোলন কেন্দ্রিক না, রাজনীতির মাঠেও এবং নির্বাচনেও তারা নামবে, এমনকি কোনো আঁচ আপনি পেয়েছিলেন? আচ্ছা, তাহলে আমার একটু শুরু থেকে প্রেক্ষাপটটা বলতে হবে। 5ই আগস্টের আগে আসলে একটাই সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই ছাত্র আন্দোলনটা যেহেতু শিক্ষার্থীদের নেতৃত্বেই হয়েছিল, তো সেই জায়গা থেকে 5ই আগস্টের আগে সিভিল সোসাইটির যারা নেমেছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের জন্য ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম ছিল না। তারা স্বতঃস্ফূর্তভাবে যার যার জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখলাম যে এই মানুষগুলোকে যদি একসাথে নিয়ে আসতে হয় এবং তাদের কালেকটিভ জনমতকে যদি আপনি একটা জায়গায় সামষ্টিকভাবে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। যে প্ল্যাটফর্মটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার একটা আমি বলবো যে প্রতিফলন অথবা এই আকাঙ্ক্ষার একটা ভয়েস হয়ে দাঁড়াবে। তো সেই জায়গাটাতে বিক্ষিপ্তভাবে এই ভয়েসগুলো তো সারা দেশে ছিল, কিন্তু এটাকে যখন আপনি একটা প্ল্যাটফর্মে না নিয়ে আসবেন ততদিন পর্যন্ত কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আপনি সেই অর্থে আপনি অতটা জোরালোভাবে সামনে নিয়ে আসতে পারবেন না। তো সেই তাগাদা যখন আমরা অনুভব করলাম, আমরা 8ই সেপ্টেম্বর প্রথম জাতীয় নাগরিক কমিটি গঠন করি, 55 সদস্য বিশিষ্ট সেই কমিটি, সেখানে আমিও ছিলাম। এবং জাতীয় নাগরিক কমিটি থেকেই যখন আমরা মানুষের কাছে গণ অভ্যুত্থানের বার্তা এবং গণ অভ্যুত্থানের থেকে তাদের কি চাওয়া পাওয়া সেই বিষয়ে যখন আমরা তৃণমূল পর্যন্ত গিয়ে মানুষের কথা শুনতে থাকলাম, আমরা কিন্তু একটা রিকশার গ্যারেজ পর্যন্ত গিয়েছি, আমরা কৃষকের কাছে গিয়েছি, মানে সমাজের সর্বস্তরের মানুষ যারা আসলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কাছে গিয়ে আমরা তাদের কথাটুকু শুনেছি। তখন আপনি খেয়াল করবেন যে আমাদের কিন্তু বিভিন্ন জেলায় রাইজিং প্রোগ্রাম হতো। তো সেই রাইজিং প্রোগ্রামগুলোতে কমিটিও আপনারা দিয়েছেন এবং কমিটিও আমরা পরবর্তীতে দিয়েছি, তবে কমিটির আগে আমরা আসলে মানুষের কাছে গিয়ে তাদের কথাগুলো শুনেছি। তো সেই জায়গা থেকে যখন দেখলাম যে মানুষের মধ্যেই একটা নতুন রাজনৈতিক দল গঠনের এবং পুরাতন রাজনৈতিক যেই একটা বৃত্তের মধ্যে আমরা আটকে আছি, সেই বৃত্ত থেকে বের হওয়ার একটা তাড়না মানুষের মধ্যে কাজ করছে। তো সেই জায়গা থেকে আসলে নতুন একটা দল, এটা আসলে আমাদের যতটা না চাওয়া ছিল তার চেয়ে বেশি মানুষের চাওয়া আমি বলবো। এবং আমরা যখন তৃণমূলে গিয়েছি মানুষের কাছ থেকে আমরা এই আকাঙ্ক্ষার কথাটা শুনেছি। তো সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি দল, এটা মানুষের এই চাওয়ার ভিত্তিতেই আসলে পরবর্তীতে আমরা 28শে ফেব্রুয়ারি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করি। এবং আপনি যেটা বললেন যে আগে থেকে আমাদের ধারণা ছিল কিনা, আমাদের সিদ্ধান্তটা কি জন্য করলাম, আপনাদেরই জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য হুজাইফা ওমর, ওনার সাথে আমার একটি ইন্টারভিউতে কথা হয়েছিল। তিনি সেখানে বলেছেন যে জাতীয় নাগরিক কমিটি কখনো সামনে নির্বাচন করবে না বা এমন কোনো দল হবে না, সেটা এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে। কিন্তু এরপরে আমরা দেখলাম তারা একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো। হ্যাঁ, এই জায়গাটাই আমি বলি, এটা জাতীয় নাগরিক কমিটি যখন আমরা গঠন করেছি, জাতীয় নাগরিক কমিটি কখনোই রাজনৈতিক দল হবে না, এই কথাটা কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি। এবং জাতীয় নাগরিক কমিটিতে যে সদস্যরা ছিলেন তারা সবাই কিন্তু পার্টিতে আসেন নাই। আপনি হুজাইফা ওমর ভাইয়ের কথা বললেন, উনি কিন্তু পার্টিতে আসেন নাই, উনি কমিটিতে ছিলেন। এমন অনেক সদস্যরাই আছেন যারা গণ অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম হিসাবে জাতীয় নাগরিক কমিটিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন এই বাস্তবতার মুখোমুখি এসে আমরা দাঁড়ালাম যে আমাদের একটা দল গঠন করতে হচ্ছে, রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তখন কিন্তু সেখান থেকে যারা রাজনীতি করবেন
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যারা রাজনীতিতে আসতে ইচ্ছুক তাদের উভয়ের সমন্বয়ে, উভয় প্ল্যাটফর্মের সমন্বয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করি। বর্তমান সময়ে যে একটি প্রচলিত বড় দলগুলো আছে তাদের মোকাবেলায় কি আপনার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি টিকে থাকতে পারবে বা তাদের ভবিষ্যৎ কি হতে পারে? বর্তমান সময়ের যে বড় দলগুলো আছে, এই দলগুলো তো আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবত রাজনীতি করছে এবং আমরা সবারই শুভাকাঙ্ক্ষী। আমরা এই কথা সব জায়গায় বলে আসছি যে গণ অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছে, যাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করেছে, তাদের সকলে একসাথে মিলেই নতুন বাংলাদেশটা গড়তে হবে। তবে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতাও আছে, যে সীমাবদ্ধতার কারণেই আসলে আমরা গত 16 বছর এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও আমাদের যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ছিল, এর মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি না। এটা আমি যদি ব্যাখ্যা করে বলি, দেখেন বাংলাদেশে কিন্তু কখনোই আমরা এই সমাধানটা দিতে পারি নাই যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কিভাবে হবে। আমরা যখন পিসফুল পাওয়ার ট্রানজিশনের কথা বলি, তখন এখানে আপনি গত 16 বছর শেখ হাসিনা এক্সিট কিভাবে নিবে, এটার কিন্তু কোনো প্রক্রিয়া ছিল না। তাদের মন্ত্রীদেরকে আমরা বলতে শুনেছি যে তারা ক্ষমতা চাললে মানে লাশের মিছিল বয়ে যাবে, লাশের মিছিল শুরু হবে। তো এই ধরনের আতঙ্ক আশঙ্কা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু এই ধরনের একটা সময় পার করে যে আমরা ক্ষমতা ছাড়লেই হয়তো আমাদের উপর দিয়ে এই ধরনের একটা বিষয় যাবে। এ কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না। তো অতএব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কি হবে, এটা কিন্তু আপনার সুনির্দিষ্ট একটা রূপরেখা লাগবে। পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে সেটা দিতে পারে নাই। দ্বিতীয়ত আমরা দেখব যে রাষ্ট্রের বিভিন্ন যে অর্গানগুলো আছে, রাষ্ট্রের নির্বাহী বিভাগ থাকে, একটা রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগ থাকে, এই প্রত্যেকটা বিভাগের যে আলাদা আলাদা ফাংশন, এটা কিন্তু সঠিকভাবে মানে আমি বলবো যে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে এই জিনিসগুলো স্পেসিফাই করা ছিল না, সুনির্দিষ্টভাবে বলা ছিল না যে কার দায়িত্ব কতটুকু এবং কার ক্ষমতা চর্চার জায়গা আসলে কতটুকু। এ কারণে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা ওঠে, তখন দেখা গেছে যে বিচারপতির বেলায় যেই নিয়ম চলে আসছে, সেই নিয়মের মধ্যে কিন্তু ব্যত্যয় ঘটে। যার যার স্বার্থকে সামনে রেখে সবাই নিয়ম প্রণয়ন করে নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কারের মাধ্যমে আমরা একটা নতুন রাজনীতির দিকে যেতে চাই। আমরা এই পুরাতন সিস্টেমটাকে ভাঙতে চাই এবং এই পুরাতন সিস্টেমটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে অবশ্যই আমাদের নতুন একটা রাজনীতির রূপরেখা তৈরি করতে হবে। এবং সেটা আমি মনে করি যে এটার জন্য নতুন রাজনৈতিক দল শুধু এনসিপি না, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দল গঠন হয়েছে সবাই এই লক্ষ্য নিয়েই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করা উচিত। পাশাপাশি পুরাতন যে দলগুলো আছে এবং বাংলাদেশে অনেক বৃহত্তর দল আছে, রাজনৈতিক দল আছে, তারাও যদি নতুন বাংলাদেশে রাজনীতি করতে চায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, তাদেরও উচিত এই পুরাতন সিস্টেমটাকে ভেঙে বাংলাদেশে এমন একটা সিস্টেম নিয়ে আসা, যেই সিস্টেমের মধ্যে আসলে দেশটা হবে জনগণের, দেশটা হবে বাংলাদেশপন্থী এবং দেশটা হবে মানে দেশের মানুষ দেশের জন্য কিছু করতে পারবে। মানে দেশের কোনো কিছু সিদ্ধান্ত যেমন বাইরে থেকে হবে না, তেমনিভাবে দেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার যেই ফাংশনারিজ, তার ক্ষমতা চর্চার যতটুকু জায়গা ততটুকু জায়গায় সে ক্ষমতা চর্চা করতে পারবে এবং একজন নাগরিক তার অধিকার বুঝে পাবে। একজন নাগরিক তার সুশাসন, তার যেই আপনার আইনি অধিকার, সেই জায়গাটায় সে মানে তার অধিকারটা নিশ্চিতভাবে সে বুঝে পাবে। এটা যখন আমরা নিশ্চিত করতে পারবো তখন কিন্তু আমাদের আর পুরাতন বন্দোবস্তর যেই আমি বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়া অথবা এটার যে একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা গিয়েছি, সেই সময়টা কিন্তু আমাদের মানে আমরা সেই সময়টা থেকে বেরিয়ে আসতে পারবো। আপনি তো এনসিপির একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, কি মনে হয় যে দীর্ঘমেয়াদে এনসিপির আদর্শটা কেমন হতে পারে এবং তারা দীর্ঘমেয়াদে যদি আমরা রাজনৈতিক তাদের চিন্তাভাবনা কেমন হতে পারে বলে আপনার মনে হয়? এনসিপি একটা কথা শুরু থেকে বলে আসছে এবং আমরা এটা আমাদের দৈনন্দিন রাজনীতির মধ্যে দিয়েও বিভিন্ন ইস্যুর ভিতর দিয়ে যখন আমরা গেছি, এর মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করে আসছি যে এনসিপি কোনো ধরনের মতাদর্শিক বিভাজনের মধ্যে থাকবে না। প্রত্যেকেই যার যার একটা আদর্শ থাকতে পারে। আমাদের দেশে কেউ বামপন্থার আদর্শ লালন করে, কেউ ডানপন্থার আদর্শ, কেউ এনসিপি শুরু থেকে বলে আসছে সে একটা মধ্যপন্থী আদর্শ লালন করবে। এখানে বাম ডান
আপনি যদি এনসিপির কেন্দ্রীয় কমিটির দিকে দেখেন, এখানে অনেকেই বিগত সময় ডানপন্থী রাজনীতি থেকে এসছেন, ইসলামপন্থী রাজনীতি থেকে এসছেন, অনেকে বাম রাজনীতি থেকে এসছেন। সবাই এসে কিন্তু একটা প্ল্যাটফর্মে রাজনীতি করতে পারছেন। তো এটাই প্রমাণ করে যে এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে জায়গাটায় আসলে মতাদর্শের বাইরে গিয়েও নাগরিক হিসেবে আমাদের যে একসাথে পথ চলার একটা প্ল্যাটফর্ম দরকার, দেশের স্বার্থকে সামনে রেখে এটা দরকার, সেই জায়গাটায় যারা কাজ করতে চাই আমরা, আমাদের একটা জায়গায় এসে কাজ করতে হবে। এবং নাগরিক হিসেবে আমাদের এই জায়গাটায় কাজ করাটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বার্থে, দেশের নাগরিকের স্বার্থে প্রয়োজন। এর বাইরেও আপনি যে মতাদর্শিক জায়গাটা বললেন, এখানে আমি একটু আলাদাভাবে আদর্শিক জায়গাটার কথা বলতে চাই। এখানে দুইটা বিষয়কে আমি ভিন্নভাবে এই জন্য দেখব যে আদর্শ বলতে আমাদের ন্যায়, নীতি, আর্থিক সচ্ছলতা, এই বিষয়গুলো কিন্তু একটা দলের আদর্শ। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ন্যায়, নীতি, ইনসাফ, সাম্য এবং আর্থিক সচ্ছলতা, জবাবদিহিতা, এই জায়গাগুলোতে আমরা কখনো আপোষ করব না। এটা আমাদের আদর্শিক জায়গা থেকেই, এটা আমাদের একটা কমিটমেন্ট জনগণের কাছে। এবং দল গঠনের পর থেকে আমরা বিভিন্নভাবে এটা প্রমাণ দিয়ে এসেছি যে আমাদের যেই ফিনান্সিয়াল পলিসি নির্ধারণ করা হয়েছে এবং আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, জনগণের কাছ থেকে ফান্ড নেওয়ার মাধ্যমে আমাদের দলীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছি। তো সেই জায়গাটায় আমরা জবাবদিহিতার জায়গাটা আরও স্পষ্ট জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। আমাদের দলের গঠনতন্ত্রে আপনি দেখেছেন যে একজন 3 বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না, 2 বারের বেশি দায়িত্বে থাকতে পারবেন না আহ্বায়ক, সদস্য সচিবের মধ্যে কেউ। তো কাউন্সিল যখন হবে তখন সারা দেশে আমাদের যে কাউন্সিলররা থাকবেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের আহ্বায়ক, সদস্য সচিবকে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে খুব একটা স্বচ্ছ, জবাবদিহিতামূলক, পাশাপাশি আমি বলবো যে আর্থিক স্বচ্ছতার বিষয়টাকে আমরা খুব জোর দিচ্ছি। এবং আমি মনে করি যে এই জায়গাটায় যদি আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারি, তাহলে আমরা আমাদের যে আদর্শের কথা আমরা বলছি সেই আদর্শের উপর আমরা টিকে থাকতে পারবো। আপনি তো কওমি মাদ্রাসা পড়ে একজন ছাত্র এবং সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং ইসলামী রাজনীতিবিদ। আপনার জন্য এনসিপিতে কাজ করাটা কতটুকু সহজ ছিল এবং সহজ আছে, এবং স্বাচ্ছন্দ্যবোধের জায়গা থেকে যদি বলেন তাহলে ব্যাপারটা কেমন? আর যদি আপনাকে দেখে থেকে অন্য কোনো কওমি মাদ্রাসার ছাত্র এনসিপিতে যোগ দিতে চায়, তার জন্য পথটা কত সহজ হবে? কওমি মাদ্রাসার ছাত্র হিসেবে আমাদের মেইন স্ট্রিমে কাজ করার একটা আমি বলবো যে ডিসকমফোর্ট তো আছে। ধরেন কওমি মাদ্রাসা থেকে সাধারণত আমাদের মতাদর্শিক রাজনৈতিক দলের বাইরে খুব একটা রাজনীতি করতে কেউ আসে না। তো সেই জায়গা থেকে এটা আমার একটু ব্যতিক্রমী একটা পদক্ষেপ এবং এই প্রশ্নের সম্মুখীন আমি বিভিন্ন জায়গায় হই। তবে আমি মনে করি যে আমাদের মতাদর্শিক জায়গাতেও আমাদের ইসলামপন্থী দলগুলো যে রাজনীতি করে, সেই রাজনীতির জায়গাতে, সেই রাজনীতির সাথেও আমি যদি নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এবং নাগরিকদের স্বার্থকে সামনে রেখে রাজনীতি করি, তার সাথে একটা কমন গ্রাউন্ড আছে। সেটা হচ্ছে আমি যখন সুশাসনের কথা বলবো, আমি যখন নাগরিক অধিকারের কথা বলবো, আমি যখন জবাবদিহিতার কথা বলবো, ঠিক এই জায়গাগুলোতে কিন্তু আমার ধর্ম, আমার ইসলাম ধর্ম যেই দায়িত্বশীলতার কথা বলে, আমাকে যেই স্বচ্ছতার কথা বলে, যে কমিটমেন্টের কথা বলে, সেগুলো কিন্তু আমার ধর্মীয় শিক্ষা এবং মানুষের হক হিসাবে আমাদেরকে যেটা শেখানো হয়, রাজনৈতিক দল হিসাবে আমাদের যে কমিটমেন্ট জনগণের কাছে ধর্মীয় দায়িত্ব হিসাবে আসে, সেটা একটা ধর্মীয় দল যদি আমি করি, একটা ইসলামী দল যদি আমি করি, সেখানে আমার যে কমিটমেন্ট, আমি যদি একটা অন্য একটা দল করি যেটা আসলে ইসলামপন্থী দল না, তাদের কাছেও কিন্তু সেম কমিটমেন্ট নিয়ে, তারাও কিন্তু সেম কমিটমেন্ট নিয়ে কাজ করে। কিছু কমন গ্রাউন্ড আছে, বাংলাদেশের সামনে কিছু বড় বড় চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের ইসলামপন্থী, আমি মনে করি যে ইসলামপন্থী দলগুলোর বাইরেও অন্যান্য যে সকল দল আছে, সরাসরি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো নীতি তারা অবলম্বন না করে, সেখানেও আমাদের কাজ করা উচিত। তবে সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে অবশ্যই আওয়ামী লীগ এমন কিছু কার্যক্রম করেছে যার মাধ্যমে এটা আমরা একদম দলিল প্রমাণ সহকারেই বলতে পারি যে আওয়ামী লীগ ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে। এবং সেই জায়গা থেকে যখনই আওয়ামী লীগের সাথে কোনো কারো সখ্যতা আমরা দেখেছি বা ধর্মীয় কোনো ব্যক্তির সখ্যতা আমরা দেখেছি, সেখানে আমরা বিরোধিতা করেছি, সেটার একটা যথাযথ উপযুক্ত কারণ ছিল। তবে এর বাইরে এসে যে কোনো রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত তাদের সাথে সরাসরি ইসলামের কোনো সাংঘর্ষিক বিষয় না থাকবে এবং তারা নাগরিক অধিকার নিয়ে কাজ করবে, তারা কমিটমেন্টের জায়গায় ঠিক থাকবে,
আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় যদি তারা কাজ করতে পারে তাদের সাথে কাজ করা উচিত। আমাদের সব জায়গায় আমাদের থাকা উচিত। মেইন স্ট্রিমে আমাদের আসতে হলে আমাদের কমফোর্ট জোনের বাইরেও আমাদের আসতে হবে, এবং সেই জায়গা থেকেও হয়তো জাতির জন্য আমরা হয়তো বড় কোনো কাজের বা খেদমতের সুযোগ পাবো। ধরেন কোনো মাদ্রাসার ছাত্র ইসলামী রাজনীতিতে সে না গিয়ে আপনাদের এনসিপিতে আসলো, এই প্রক্রিয়াটা কেমন হতে পারে এবং তার ধর্মীয় পরিচয় এটাও অটুট থাকবে? আপনি যেভাবে আপনার ধর্মীয় পরিচয়টাকে অটুট রেখে আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, এই কাজগুলো কীভাবে তারা করতে পারে? এই কাজগুলো করার ক্ষেত্রে তো আসলে খুব বেশি চ্যালেঞ্জ নাই। মানে আমি বলবো যে এটা যদি মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে কাজ করার জন্য, তাহলে তার কাজের অবারিত সুযোগ আছে। কারণ দল কখনোই, সংগঠন কখনোই, এটা আমি এনসিপির কথা বলি অথবা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলি, আপনি যদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কর্মী হতে চান এবং তাদের সংগঠনে যুক্ত হতে চান, আপনার ধর্মীয় পরিচয়কে অটুট রেখে কাজ করতে কিন্তু কোনো বাধা নাই। এটা কোনো রাজনৈতিক দলই সেটা বলে না। তো সেই জায়গা থেকে এই কাজের সুযোগ তো অবশ্যই আছে। কওমি মাদ্রাসায় পড়া অবস্থায় অনেকে বিএনপির রাজনীতি করছে, এমনও আছে। জামাতে ইসলামের রাজনীতির সংখ্যাটা যদিও কম, মতাদর্শিক জায়গায় আমাদের কিছুটা ভিন্নতা থাকার কারণে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল করার নজির আছে এবং সেটা সম্ভব। জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ, এটি কি শুধু একটি রাজনৈতিক ভাষা নির্মাণের চেষ্টা, নাকি এটি তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া বলে আপনি মনে করেন? জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমরা প্রথমে যেটা দিতে চেয়েছিলাম 31শে ডিসেম্বর 2024 সালের। এই জুলাই প্রোক্লেমেশনটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের জুলাই আগস্টের আন্দোলনটাকে পরবর্তীতে যাতে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দেয়া না যায়, এটার একটা সাংবিধানিক বৈধতা আমরা চেয়েছিলাম। আমরা এখন জুলাই সনদের কথা বলছি। জুলাই সনদের মধ্যেও যদি আমরা যেই মৌলিক সংস্কারগুলোর কথা বলছি এবং জুলাই আগস্টের আন্দোলনের সাংবিধানিক বৈধতার কথা বলছি, সব কিছুই জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো সেই জায়গাটায় জুলাই সনদ যদি আসে, বাই ডিফল্ট আমরা জুলাই ঘোষণাপত্রটা পেয়ে যাচ্ছি। এবং এটা শুধুমাত্র রাজনৈতিক বয়ান নির্মাণেই সীমাবদ্ধ না, এটা অবশ্যই নতুন রাজনীতির একটা বয়ান নির্মাণ করবে, কিন্তু এতেই এটা সীমাবদ্ধ না। আপনি যদি দেখেন আমরা যে জায়গা থেকে আসলে জুলাই সনদটা চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের নতুন রাজনীতি যদি করতে হয় এবং রাজনীতির মধ্যে যদি, রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি আপনি মৌলিক সংস্কারগুলো করতে চান, তাহলে আপনাকে কিছু কমিটমেন্টে যাইতে হবে। এটা শুধু আপনার দলীয় জায়গা থেকে না, এটা জাতীয় স্বার্থের জায়গা থেকে। এবং এই কারণে কিন্তু জুলাই সনদে কি কি অন্তর্ভুক্ত থাকবে সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। আমরা দেখছি যে সবগুলো রাজনৈতিক দল বসছে এবং তারা আগামীর রাষ্ট্রটা কিভাবে বিনির্মাণ করবে এবং পরিচালনা করবে সেই বিষয়ে একসাথে তারা কথা বলছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক একটা দিক। আমরা 53 বছরের ইতিহাসে এটা দেখি নাই যে সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে রাষ্ট্রটা কীভাবে পরিচালনা করবে সেটা আলোচনা করছে। যদিও অনেক দ্বিমত হচ্ছে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর একটা সৌন্দর্য, একটা উদারতার জায়গা, এবং রাষ্ট্র নিয়ে সবাই যে ভাবে এটা একটা প্রমাণ। তবে এই ভাবনার জায়গা থেকে, এই পর্যালোচনার জায়গা থেকে, এই আলোচনার জায়গা থেকে দ্বিমতের মধ্য দিয়েও আমাদের এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেই জায়গাটাতে আমরা জাতীয় স্বার্থে কোনো আপোষ করব না। আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়টাতে কখনো ওই ফ্যাসিবাদী আমল অথবা ওই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যেতে চাই না। এই কথাটা যখন আমরা বলি, তখন অবশ্যই আমাদের মৌলিক কিছু সংস্কার লাগবে, আমাদের কিছু মৌলিক পরিবর্তন লাগবে, যাতে আমাদের পুরাতন ব্যবস্থায়, পুরাতন কাঠামোতে ফেরত যাইতে না হয়। জুলাই সনদ সেটাই আপনাকে নিশ্চিত করবে, সেটাই আমাদেরকে নিশ্চিত করবে। জুলাই সনদের যখন একটা সাংবিধানিক বাইন্ডিং থাকবে, একটা লিগ্যাল বাইন্ডিং থাকবে, সাংবিধানিক একটা, আমি বলবো যে একটা লিখিতভাবে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ, এইটা যখন সবাই এই কমিটমেন্টের মধ্যে সাইন করবে, তখন কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসার পর কেউ যদি জুলাই সনদ বিরোধী কোনো কাজ করে, তাহলে সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক একটা পদক্ষেপ নিল, এবং সে এটা চিহ্নিত হবে যে আমরা যেই নতুন রাষ্ট্রের কথা বলছি এবং যেই রাষ্ট্র আসলে ১৫০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুনভাবে বিনির্মাণের দায়িত্ব সবগুলো রাজনৈতিক দল নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আসলে আবার দলীয় স্বার্থে সরে আসতে চাই। যদি কেউ জুলাই সনদকে উপেক্ষা করে, সেই জায়গাটাতে জনগণ তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসতে পারবে, এবং আমরা সেটাই চাই। জুলাই সনদটাকে আমরা এই কনক্রিট একটা জায়গায় নিয়ে আসতে চাই, একটা লিগ্যাল বাইন্ডিংসের মধ্যে, সাংবিধানিক একটা অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসতে চাই। আমরা যদি বলি যে জুলাই সনদের কোন
বিষয়গুলো বা জুলাই ঘোষণাপত্রের কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করে? জুলাই সনদের মধ্যে আমি এক কথায় বললে তো এটার মধ্যে মৌলিক সংস্কারগুলোর কথা এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকে সাংবিধানিকভাবে বৈধতা দিতে হবে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে যেই জায়গাটা আসছে যে আবেগের কোনো স্থান নেই, বাস্তবতাতেই ভাবতে হবে, তখন এই আবেগটা আমরা কি তাহলে জুলাই আগস্টের এত শত শত শহীদ, তাদের শাহাদাতকে আবেগ বলতে চাচ্ছি? এত সহস্রাধিক আহত যোদ্ধা, তাদের এই যুদ্ধকে আমি আবেগ বলে ছোটখাটো করতে চাচ্ছি? এই প্রশ্নটা কিন্তু আসে। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমি যে কথাটা মাত্রই বললাম যে জুলাই আগস্ট পরবর্তী সময়টা কখনোই জুলাই আগস্টের পূর্ববর্তী সময় ফেরত যাবে না। এইটুকুই, এইটার প্রতিফলনটাই আমরা আসলে জুলাই সনদের মধ্যে দেখতে চাই। যেহেতু নির্বাচন একদম ডাকের ডগায়, ফেব্রুয়ারি মাসেই হয়তো বা নির্বাচন হতে পারে, এই সময়ে সে পিয়ার নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে, পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন যে সম্প্রতি যখন 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সম্মেলন করলেন, সেখানে কিন্তু আপনাদের নেতারাও ছিল এনসিপির। তো আপনারা কি পিয়ারের পক্ষে নাকি বিপক্ষে? আপনাদের অবস্থাটা কি? আচ্ছা, পিয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, এই জায়গায় রিপ্রেজেন্টেশন, এই জায়গায় আমাদের বক্তব্যটা শুরু থেকে খুব স্পষ্ট। আমরা উচ্চ কক্ষে পিয়ারের কথা বলছি, নিম্ন কক্ষে না। তবে পিয়ার পদ্ধতির সরাসরি বিরোধিতা, একদম মানে পুরোটাই বিরোধিতা যারা করেন তাদের সাথে আমাদের যেমন ভিন্নতা আছে, আবার নিম্নকক্ষের পিয়ারের কথা যারা বলেন তাদের সাথেও আমাদের ভিন্নতা আছে। তবে পিয়ার পদ্ধতির সুফল বাংলাদেশে মানে একটা রাজনৈতিক দল কেন্দ্রিক না হয়ে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতার একটা অংশে থাকা এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যে এই বিষয়টার মধ্যে যদি আমরা আসতে চাই, এই জায়গাটায় আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের পিয়ার পদ্ধতি লাগবে। এবং আমরা আলোচনার মাধ্যমেই আসলে এটা ঠিক করব যে নিম্নকক্ষে পিয়ার থাকবে নাকি উচ্চকক্ষে পিয়ার থাকবে। আমার বক্তব্য বা আমার দলীয় বক্তব্যে যেটা সংস্কার, সেই সংস্কারটা আমি সবার উপর চাপিয়ে দিতে চাইবো, ব্যাপারটা এরকম হওয়ার কোনো সুযোগই নাই। এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা দলই যার যার জায়গা থেকে বিভিন্ন রকম ছাড় দিয়ে একটা কমন গ্রাউন্ডে আসার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে পিয়ার পদ্ধতিটা এখন নিম্নকক্ষে থাকবে কিনা, যারা বলছে নিম্নকক্ষে পিয়ার লাগবে, তাদের জায়গা থেকে এটা স্পষ্ট করতে হবে যে নিম্নকক্ষের পিয়ারটা তারা আসলে কিভাবে চান। কারণ ঐক্যমত্য কমিশনের আলোচনা এখন যে জায়গাটায় আছে, এখানে নিম্নকক্ষের পিয়ার নিয়ে আর আলোচনা করার মতো অবস্থা নাই। এখন হচ্ছে উচ্চকক্ষের পিয়ারটা কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা চলছে। তো নিম্নকক্ষের পিয়ার বিষয়ে যদি আলোচনা হয় বা সবগুলো দল যদি আবার আলোচনায় বসতে চান এটা নিয়ে, তাহলে অবশ্যই বাকিদের আলোচনায় যদি এই বিষয়ে তারা যদি আলোচনা করতে সম্মত হন, পজিটিভ থাকেন, আলোচনা আগাতে পারে। তবে বাংলাদেশের বাস্তবতায় নিম্নকক্ষে পিয়ার বাস্তবায়ন করাটা খুবই কঠিন। আপনি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের দিকেও দিকে তাকান, শুধুমাত্র ইসরায়েল ব্যতীত অন্য কোনো রাষ্ট্রেই নিম্নকক্ষে পিয়ারের তাদের পদ্ধতি তো ভিন্ন। পিয়ার পদ্ধতি এক এক দেশে এক এক রকম, এক এক দেশে এক এক রকম। কিন্তু আপনি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটাই যদি রাখেন এবং দুইটার মধ্যেই যদি পিয়ার সিস্টেম রাখেন, তাহলে বাংলাদেশে রাজনৈতিক বা আপনার নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশের মানুষ আসলে প্রথমত পিয়ার পদ্ধতির সাথে সেরকম পরিচিতই না। তারা যেই জনপ্রতিনিধিকে ভোট দেন তাদেরকেই তারা সংসদে দেখতে চান। এখন পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি আমি নিম্নকক্ষেই এমন একজনকে ভোট দেই যে আসলে সংসদে যাবে কিনা সেই সিদ্ধান্ত তার দল নিবে, সেক্ষেত্রে এইটার সাথে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে বা এটা কতটুকু মেনে নিতে পারবে, হ্যাঁ, সেটাও আসলে একটা প্রশ্ন থেকে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রায়োগিক এবং বাস্তবসম্মত হচ্ছে নিম্নকক্ষে আমরা যেটা বলছি যে নিম্নকক্ষে যেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই ব্যবস্থায় নির্বাচন হবে এবং উচ্চকক্ষে পিয়ার থাকবে, সেটাই আমাদের বক্তব্য। আমরা জানি যে আপনার নানা আমাদের সকলের উস্তাদ, সেরেতাজ উস্তাদ এবং বিখ্যাত রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহি আলাইহি, ওনার নিজের একটি রাজনৈতিক দল রয়েছে এবং সেখান থেকে তিনি নির্বাচন করেছেন এবং পার্লামেন্টও গিয়েছেন। আপনি সেই রাজনৈতিক দলে যোগ না দিয়ে এনসিপিতে আসলেন, আপনি কি চাচ্ছেন এই এনসিপির মাধ্যমে নির্বাচন করতে, নাকি যেভাবে আপনি প্রভাব বিস্তার করছেন তরুণদের মাঝে সেভাবেই করতে চাচ্ছেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যুক্ত হওয়ার আগেও আমি তো জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম। তো একদম ফাউন্ডিং জায়গা থেকে এবং এরও আগে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ভূমিকা ছিল, তো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে
আমরা আমাদের সবারই একটা চাহিদা ছিল যে গণ অভ্যুত্থান থেকে যে নেতৃত্বটা তৈরি হয়েছে তাদের একটা রাজনৈতিক দল থাকবে। তো সেই জায়গা থেকে যখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্থানীয় যারা ছিল, যারা গণ অভ্যুত্থানটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা যখন রাজনৈতিক দল নির্মাণের চিন্তা করলো এবং এটার সাথে আমরা যারা যুক্ত ছিলাম, আমরা সবাই যখন একসাথে একটা রাজনৈতিক দলের দিকে গেলাম, আমরা কিন্তু আসলে একটু বৃহৎ অর্থে আমরা দেশের মানুষের যে অধিকার এবং রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই জায়গাটাতে আমরা আমাদের মতাদর্শিক জায়গার বাইরে গিয়েও একটা কমন গ্রাউন্ড তৈরি করতে চেয়েছি। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে অবশ্যই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রয়োজন আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে, সেই কাজ তাদের করে যাওয়া উচিত। পাশাপাশি এমন কিছু জায়গায়ও আমাদের অবদান রাখা উচিত এবং আমাদের কার্যক্রম পরিচালনা করা উচিত, যেখান থেকে আসলে আমরা আরও বৃহৎ অর্থে মানুষের সাথে সংযুক্ত হতে পারবো এবং নাগরিকদের অধিকার নিয়ে কাজ করতে পারবো। এবং আমি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এনসিপিতে কাজ করছি এবং নির্বাচনও ইনশাল্লাহ এনসিপি থেকেই করা হবে যদি দল মনোনয়ন দেয়। সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে করবেন? আমি এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2 নিয়ে কাজ করছি, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কাজ করছি এবং ঢাকাতেও মোহাম্মদপুর নিয়ে আমি কাজ করছি। এবং এখন পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, যেই 2টা উপজেলা, এই 2 উপজেলা নিয়ে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাকিটা দলের মনোনয়নের উপর, যদি দল মনোনয়ন দেয় তাহলে অবশ্যই সেখান থেকে নির্বাচন করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি দর্শকের মনে যে প্রশ্নগুলো ছিল আপনার উত্তরের মাধ্যমে তারা সেই উত্তর পেয়ে গিয়েছে।